আমরা চলে এসেছি বড়ুয়াকোনা মহাদেও নদীতে। এখানে বর্ষাকালে কিন্তু প্রচুর পানি থাকে, এত পানি যে বলার মতো না, স্রোত থাকে, প্রচুর স্রোত থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই শীতকালে কিন্তু এই নদীর মাঝখান দিয়ে মানুষ কিন্তু এই যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে কিন্তু হেঁটে নদীর ওই পারে চলে যায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ঘন জঙ্গল, এই জঙ্গলের পাশেই দেখতে পাচ্ছেন উঁচু পাহাড়। এটা কিন্তু আজকে কুয়াশাচ্ছন্ন ঢাকার কারণে এত সুন্দর এনভায়রনমেন্ট, এত সুন্দর জায়গাটা আমরা দেখাতে পাচ্ছি না। এটি হচ্ছে মহাদেও নদী। মহাদেও নদীটি ভারতের মেঘালয় রাজ্য হতে প্রবাহিত হয়। অত্যন্ত খরস্রোতা এই নদী, সে তার ইচ্ছে মতো যেদিক দিয়ে খুশি সেদিক দিয়েই প্রবাহিত হয়। শুষ্ক মৌসুমে নদীটি শুধু দুদু বালুচর ও ঘাস বনে নিমজ্জিত হয়। বর্ষার পানিতে পাহাড় হতে প্রচুর পরিমাণে পাথর ও কয়লা নদী দিয়ে ভাসে নিয়ে আসে। আমরা চলে এসেছি বড়ুয়াকোনা মহাদেও নদীতে। এখানে বর্ষাকালে কিন্তু প্রচুর পানি থাকে, এত পানি যে বলার মতো না, স্রোত থাকে, প্রচুর স্রোত থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই শীতকালে কিন্তু এই নদীর মাঝখান দিয়ে মানুষ কিন্তু এই যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে কিন্তু হেঁটে নদীর ওই পারে চলে যায়। কি অবস্থা? শীত বেশি? শীত বেশি দেখি তো আগুন থামাইতেছি। শীতের ঠেলা আজকে শীত কি আজকে পড়েছে না অন্যদিন আগে থেকে? আজকে কুয়াশা বেশি, এই কুয়াশার কারণে শীতটা বেশি পড়তেছে না? দর্শক দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু প্রচুর শীত পড়েছে এখানে। এই জন্য এখানকার মানুষ আসলে যখনই আকাশে সূর্য না দেখা যায়, কুয়াশাচ্ছন্ন ঢাকা পড়ে, তখন কিন্তু এখানে জনজীবন একবার স্থবির হয়ে পড়ে। মানুষের কাজকর্ম সব কিছু ধীমগতি হয়ে যায়, কারণ প্রচুর ঠান্ডার কে উপেক্ষা করে তারপরও যার যার কর্ম ব্যস্ত জীবনে কিন্তু তারা নিয়োজিত থাকে। দেখতে পাচ্ছেন এখানে। তোমার নাম কি? আরিফুল ইসলাম। কি করো? দর্জি কাজ। দর্জি কাজ কোথায়? এখানে এই যে এখানে সামনে। এখানে কি বাজার? না, বাজারই যে বড়কোনা বাজার। ওই নদীর ওই পারে নাকি? আচ্ছা আচ্ছা। তো এইখান দিয়েই আর কি বর্ষাকালেও কি এখানে যখন পানি বেশি থাকে তখন যাতায়াত করো কিভাবে? নৌকা দিয়া, ট্রলার দিয়া। নৌকা স্রোত থাকে না? স্রোত থাকে, ট্রলার দিয়া তারপর যাতায়াত করি। আচ্ছা আচ্ছা। দেখতে পাচ্ছেন যে একবারে খুবই খারাপ একটি সিচুয়েশন। শুধু সাদা আভা দেখা যায়, আর কোনো কিছুই দেখা যাচ্ছে না দূরে। তো দর্শক, আপনারা আমাদের পাশে থাকুন। পাশে দেখতে পাচ্ছেন যে বাঁধ ঝাড়া রয়েছে, চারপাশে এনভায়রনমেন্ট, কাছে যে স্ট্রাকচারগুলো দেখছি আসলে খুবই সুন্দর, যা এখন এই কুয়াশাচ্ছন্ন ঢাকার কারণে কিন্তু আমাদের চোখে পড়ছে না। যখন রোদ থাকে এখানের সৌন্দর্যই অন্যরকম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে মানে হঠাৎ করে চারপাশে এত কুয়াশাচ্ছন্ন ঢাকা, সূর্যের কোনো দেখা নেই। আমরা এসেছিলাম আপনাদের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। তো এই ওয়েদার কি আজকেই হয়েছে না? আজকেই কুয়াশাটা একটু বেশি, পাহাড় এলাকা তো আজকে একটু বেশি হয়েছে। মানুষের আজকে যাতায়াত পয়লা বছর, পয়লা মাস, আজকে মানুষের যাতায়াত করতে কুয়াশা দেখতে পারতেছে না। এবং পাহাড় দেখতে চোনামাটি দেখতে, এই চন্দনী দেখতে লোকজন আসে ঘুরে। আমরা ওই জন্য এই বানটা আমরা দিয়ে দিছি। এই 10 টাকা 5 টাকা গাড়িওয়ালা দেওয়া যা, আমরা তুলি। এখানে 2-4 লাখ টাকা খরচ করি। আমরা কি দিলে তুলে নালে না, আমরা করার কিছু নেই। আচ্ছা, এই যে আমরা ওই চন্দ্রডিঙ্গায় গিয়েছিলাম, যে এখানে দেখলাম প্রচুর বিজিবি এখানে মোতায়েন রয়েছে। তো হঠাৎ করে কেন চন্দ্রডিঙ্গার পাহাড়ে তো মানুষ ঘোরাফেরা করে, সেখানে ঝর্ণা দেখে, হঠাৎ করে এই বিধিনিষেধ কেন?
এবং তাদের মধ্যে মনে হয় ইন্ডিয়া যাওয়া নিষেধ, বাংলাদেশের লোক ইন্ডিয়া যাইতে দিবে না অবাধভাবে। আগে বর্ডার থেকে কাছে কাছে দেখে দূরের থেকে ভিডিও করে দেখে দিতে পারবে, আগে তো যাইতে দিত, যাইতে দেয় না। এটা কি সরকার কি পরিবর্তন হওয়ার কারণে? এটাই হইতে পারে, ধারণা এটাই আর সরকার পরিবর্তন হয়েছে মানে এরকম। আগে অত চাপ ছিল না, এখন চাপটা বেশি। ইন্ডিয়ার মানুষ কি ওই পাড়ার মানুষ কি এই পাড়ে আসে? আসে এই বড়দিন ছোটদিন খাবার জন্য, অথবা কেউদের ফ্যামিলির মধ্যে আত্মীয় স্বজন আছে, আসা যাওয়া করে চুরি করে আর ওদের তো আসা যাওয়া চেনা যায় না, ওরা তো খ্রিস্টান। হ্যাঁ, খ্রিস্টান, বাংলাদেশ খ্রিস্টান আসে এবং বড়দিন ছোটদিন ফুর্তি মত করে চলে যা। মুসলমান যাইতে পারে না। এই পানিগুলো আসে কোত্থেকে? এই পাহাড় থেকে, ইন্ডিয়া থেকে আসে। ইন্ডিয়ার পাহাড় থেকে আসে? ইন্ডিয়া পাহাড় থেকে আসে। আচ্ছা আচ্ছা, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা এখন এই নদীর মাঝখান দিয়ে আমরা ওই পারে যাব, দেখার চেষ্টা করব যে এখানে যেভাবে কুয়াশাচ্ছন্ন ঢাকা, দেখি কতটুকু দেখা যায়। আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা নদীর উপর দিয়ে হুন্ডা নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন নদী পুরো শুকিয়ে গেছে, এখানে নদীর উপর দিয়ে রাস্তা, আর এই রাস্তা দিয়ে আমরা নদীর ওই পারে আমরা উঠব আমাদের বাকি স্পটগুলো দেখার জন্য। নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার পাহাড়ি সৌন্দর্যে ঘেরা একটি এলাকা হলো পাঁচগাঁও। কলমাকান্দা উপজেলার 8টি ইউনিয়নের 3টি ইউনিয়নই পাহাড়ি সীমান্ত বেষ্টিত এবং সেই সীমান্তগুলো যেন এক একটি নৈসর্গিক সৌন্দর্যের আধার। তেমনি এই সীমান্তবর্তী এলাকাটির নাম হচ্ছে পাঁচগাঁও, যা রংসাতি ইউনিয়নে অবস্থিত। অনেকে বলে এখান থেকে নাকি গারো পাহাড়ের শুরু। অন্যদিকে স্থানীয়রা একে পাঁচগাঁও এর টিলা বা কলমাকান্দা পাহাড় বলে চেনে। যদিও টিলা এলাকার আসল নাম কথিত চাঁদ সওদাগরের ডুবে যাওয়া নৌকার নাম ধরে চন্দ্রডিঙ্গা পাহাড়। স্থানীয়দের মতে শত শত বছর পূর্বে চাঁদ সওদাগরের নৌকা ডুবেছিল এখানে, তাই পাহাড়টি কিছুটা নৌ আকৃতির দেখতে, আর এই কারণে এর নাম চন্দ্রডিঙ্গা বা চন্দ্রডিঙ্গি বলা হয়ে থাকে। বন্ধুরা, আমরা কথা বলতে বলতে বাংলাদেশের শেষ সীমানায় চলে এসেছি। দূরে দেখতে পাচ্ছেন একটি টাওয়ার। এই টাওয়ারে বসেই বর্ডার গার্ড বাংলাদেশ বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষার জন্য সবসময় সতর্ক অবস্থায় থাকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ঘন জঙ্গল, এই জঙ্গলের পাশেই দেখতে পাচ্ছেন উঁচু পাহাড়। এটা কিন্তু আজকে কুয়াশাচ্ছন্ন ঢাকার কারণে এত সুন্দর এনভায়রনমেন্ট, এত সুন্দর জায়গাটা আমরা দেখাতে পাচ্ছি না। খুব সুন্দর জায়গা। চারপাশে সমতল ভূমির মাঝখানে অবস্থিত এই টিলা। এই টিলার পাদদেশে বাস করে হাজং ও গারো উপজাতিরা। টিলাগুলো অনেক সুন্দর, একেবারে সবুজের সমারোহ বললেই চলে, যা কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না। এখানে একসময় বন্য হাতি দেখা পাওয়া যেত, যদিও এখন আর দেখা যায় না। তবে স্থানীয়দের ভাষ্যমতে ভারতের পাশে নাকি এখনো হাতির দেখা মেলে। ছোট বড় কিছু প্রাণী রয়েছে এই টিলাগুলোতে। এই টিলাগুলো গারো পাহাড়ের সাথে সংযুক্ত। এই পাহাড়ের সবুজ প্রকৃতি দেখতে না পারলেও এই ঘন কুয়াশার কারণে চারপাশের যে একটি প্রকৃতি, সেটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। পাঁচগাঁও গ্রামে পৌঁছে দেখে নিতে পারেন বিখ্যাত বটগাছ। চাইলে এর ছায়ায় বসে একটু জিরে নিতে পারেন। পাঁচগাঁও টিলায় চড়ার পরে দেখা মিলবে ছোট মাঝারি সাইজের বেশ কিছু মিনি ঝর্ণার, আছে ছোট ছোট কিছু জিরিপথ ট্রেল। এইসব জিরিপথে পা রাখা মাত্রই আপনার ক্লান্তি দূর হয়ে যেতে বাধ্য। এত শীতল, নির্মল, আরামদায়ক একটা পরিবেশ। আজ এত সুন্দর একটি স্থান থেকে ফিরে যেতে বাধ্য হচ্ছি, তার মূল কারণ হচ্ছে বৈরী আবহাওয়া এবং সীমান্ত নিরাপত্তা। তবে যেতে যেতে আমরা আপনাদের সুন্দর সুন্দর স্পটগুলো দেখানোর চেষ্টা করব।
আমাদের সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে চীনামাটির পাহাড়, যাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ থেকে মানুষ ছুটে আসে। আমরা লেঙ্গুয়ার পথ ধরে এগিয়ে চলেছি পরবর্তী গন্তব্য গোপালবাড়ি। গোপালবাড়িতে প্রচুর টিলা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বঙ্গটিলা। সীমান্ত ঘেঁষে লেঙ্গুয়ার পথ, ডানে তাকালেই ছোট ছোট টিলা চোখে পড়বে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে এখনও আকাশ ক্লিয়ার হয় নাই। তো আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে গোপালবাড়ি। আমরা সেখানে যাব, দেখি সেখানে কোনো কিছু দেখতে পাই কিনা। দেখতে পাচ্ছেন আকাশ পুরা স্তব্ধ অবস্থায়, মানে সূর্যের কোনো দেখা নেই। আর মাটির রাস্তা দেখতে পাচ্ছেন, একবারে মাটির রাস্তা, উঁচা নিচা রাস্তা মাটির। দূরে ওই দূরে দেখতে পাচ্ছেন যে পাহাড়। আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি দূরে পাহাড়। তো আজকে আমরা চেষ্টা করছি যে যদি কোনো স্পট দেখতে পাই আর কি। যে আশা করে এসেছিলাম, এই ওয়েদারের কারণে আসলে আশাটা পূর্ণ হচ্ছে না। লেঙ্গুয়া সড়ক থেকে আমরা গোপালবাড়ির শাখা রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। পুরো সড়কটি মাটির, তবে এর চারপাশের প্রকৃতি অত্যন্ত সুন্দর। শীতকাল ব্যতীত অন্য সময় আসলে রাস্তা দুধারে শুধু সবুজের সমারোহ দেখতে পাবেন। প্রকৃতির বিরূপ আবহাওয়ায় আলো ছায়ার খেলা চলছে, আর এই কাঁচা রাস্তা দিয়ে যেতে যেতে ছোট বাড়িগুলো অত্যন্ত চমৎকার। আমরা এই কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি, দূরে পাহাড় দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা দূরে পাহাড়। খারাপ ওয়েদারের কারণে আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে না, তারপর দেখানোর চেষ্টা করছি। এই এলাকায় সকল ধর্মের মানুষ বসবাস করে, তার মধ্যে খ্রিস্টান ধর্মের অনুসারী ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। এই ছোট ছোট টিলার আশেপাশে সবচেয়ে বেশি গারো সম্প্রদায়ের লোকজন বসবাস করে, তাদের বেশিরভাগই খ্রিস্টান ধর্মের অনুসারী। প্রিয় দর্শক, আমরা এখন বর্তমানে অবস্থান করছি গোপালবাড়িতে। দেখতে পাচ্ছেন যে ওয়েদারের অবস্থা খুবই খারাপ, তারপরও এখানে একটু কুয়াশাটা কম লাগছে। পিছনে দেখতে পাচ্ছেন যে পাহাড়, এই পাহাড় আসলে গোপালবাড়িতে পড়েছে। দূরে যে সাইনবোর্ড দেখছেন, এটাই হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা, আর ওই পাহাড়ের যে অংশটুকু দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়ার। তো আমরা আসছি এখানে, দেখতে পাচ্ছি যে এনভায়রনমেন্টটা একটু বেটার, লাইট পাওয়া যাচ্ছে, কুয়াশার পরিমাণটা একটু কম। এই গোপালবাড়ির ছোট ছোট পাহাড় ছাড়াও এর মূল আকর্ষণ হচ্ছে চেঙ্গুনি গ্রামের ঐতিহ্যবাহী চেঙ্গুনি মেলা, যা 184 বছর ধরে পালন করা হচ্ছে। এটি মূলত হাজং সম্প্রদায়ের দোল পূজার অনুষ্ঠান। সীমান্তের কোল ঘেঁষে গোপালবাড়ি মন্দিরের পাশে এই মেলার আয়োজন করা হয়। বিনা অনুমতিতে বাগানে প্রবেশ নিষেধ। অ্যাকচুয়ালি আসলে এই বাগানটা এই উঁচা টিলাটার মধ্যে, যাতে পর্যটক এসে এখানে ভালোভাবে পাহাড়টাকে দেখতে পায় এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারে, সেই জন্যই কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। দেখেন খুব সুন্দর করে বাঁশ দিয়ে পরিপাটি করে সুন্দরভাবে এটাকে কিন্তু সাজিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সরকার পরিবর্তনের পরেই এখানকার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। দেখেন বর্তমানে কিন্তু এখানে দেখেন এই যে তালা দিয়ে রেখেছে। এখানকার অভূতপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করে রাখে, তাই তো দেশ ও দেশের বাইরে থেকে প্রচুর পর্যটকের সমাগম ঘটে এখানে। ওই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওই পাহাড়ে কিন্তু বিএসএফ তাদের ক্যাম্প রয়েছে, তারা ওখানে বসে থাকে। আমার চতুর্পাশে দেখতে পাচ্ছেন দূরে দূরে এই যে পাহাড়, এই পাহাড়গুলো থেকে সবসময় নজরদারি রাখা হয়। হ্যাঁ, সামনে হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। ওই যে সামনে চলুন আমরা দেখি বাংলাদেশের শেষ সীমানার শেষ প্রান্ত। আমার সাথে যে রানা রয়েছে, সাথে একজন গাইড রয়েছেন, সেও কিন্তু আমাদেরকে ওই পিলার পর্যন্তই নিয়ে যাচ্ছেন। এই অংশটিতে কাঁটাতারের কোনো বেড়ি নেই। এখানকার মানুষ
অনায়াসে এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করতে পারে। বিশেষ করে কোনো উৎসব লাগলে তারা একে অপরের বাড়িতে বেড়াতে আসে। তাদের কোনো ভিসা পাসপোর্টের প্রয়োজন হয় না। ভাইয়া একটু এদিকে, রানা সাহেব এটা কি শেষ সীমানা না? এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, আর এই পাশে আসলেই কিন্তু ইন্ডিয়া। এই হচ্ছে ইন্ডিয়ার রাস্তা। এটা হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ার রাস্তা এটা দেখতে পাচ্ছেন। এই যে পাহাড়ের উপর থেকে সবসময় বিএসএফ নজরদারি রাখে, দেখতে পাচ্ছেন। ইন্ডিয়ার রাস্তা দিয়ে হাঁটতেছে। আমরা এখন বর্তমানে ইন্ডিয়ার রাস্তা দিয়ে হাঁটছি। আমরা এখন কিন্তু ইন্ডিয়াতে অবস্থান করতেছি, আমরা এখন কিন্তু ইন্ডিয়াতে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে কাঁটাতারের বেড়া বলতে এখানে কাঁটাতারের যে কাঁটা দিয়ে বেড়া দিয়ে রেখেছে, এটা কিন্তু আপনার বিএসএফ কিন্তু এখানে সব সময় নজরদারি রাখে। এটা বাংলা ইন্ডিয়া। এখানে এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্ডিয়া লেখা, আর এই সাইডে হচ্ছে বাংলাদেশ। কি অপরূপ সুন্দর ফুল, কি অপরূপ সুন্দর ফুল। এই পাহাড়ি অঞ্চলে এত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, দেখতে পাচ্ছেন চারপাশে শুধু তারার মতো ফুটে রয়েছে। এত সুন্দর ফুল দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর ফুল। এইসব পাহাড়ি অঞ্চল ও সমতল ভূমিতে শত শত বছর ধরে বাস করে আসছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। তাদের রয়েছে নিজস্ব ভাষা, সামাজিক প্রথা, পোশাক ও সংস্কৃতি। একসময় পাহাড়ি টিলাগুলো তাদের বসবাস থাকলেও এখন অনেকটা কমে গেছে। 2011 ও 22 সালের আদমশুমারি অনুযায়ী গত 10 বছরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের সংখ্যা কমেছে 1077 জন। এর মূল কারণ হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়, জনসংখ্যা বৃদ্ধির আনুপাতিক হারে কর্মসংস্থান সৃষ্টি না হওয়া, বহিরাগতরা পাহাড় দখল করায় সীমান্তবর্তী এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের বসবাস কমে যাচ্ছে। আবার কেউ কেউ আধুনিক সভ্যতার সঙ্গে তাল মিলিয়ে পাড়ি জমাচ্ছে রাজধানী সহ বড় বড় শহরগুলোতে। পাহাড় বেয়ে উপরে উঠছি, অনেক খারাপ পাহাড় দেখতে পাচ্ছেন, অনেক খারাপ পাহাড়। ওই যে দেখেন, দেখতে পাচ্ছেন এই নিচে হচ্ছে বাংলাদেশ, ওই যে দূরে অনেক খারাপ পাহাড়। আমরা এখন নেমে যাচ্ছি। আমরা পাহাড়ের ওই প্রান্তে গেলাম না, কারণ ওই প্রান্তে বিএসএফ রয়েছে, আমাদেরকে দেখতে পেয়েছে। দেখতে পেয়ে তারা দৌড়ে আসতেছিল, আমরা দ্রুত নেমে গেলাম, কারণ যে কোনো সময় শ্যুট করতে পারে। এদিক দিয়ে রানা রানা রানা, এদিক দিয়ে পরে রোদ উঠছে। রূপবৈচিত্র্যময় বাংলাদেশ, অপরূপ বাংলাদেশের প্রতিটি অঞ্চলই অত্যন্ত সুন্দর। আমরা ভ্রমণ করেছি নেত্রকোনার বর্ডার সংযুক্ত অঞ্চলগুলোতে। বৈরী আবহাওয়া থাকা সত্ত্বেও তুলে ধরার চেষ্টা করেছি পাঁচগাঁওয়ের কলমাকান্দা, চন্দ্রডিঙ্গা ও গোপালবাড়ির ঐতিহাসিক সংস্কৃতি ও পাহাড়ি জনপদ। পেয়েছি এখানকার মানুষের আতিথেয়তা ও ভালোবাসা। বন্ধুরা, এখানকার নৈসর্গিক সৌন্দর্য দেখে মন চাইছিল না ফিরে যেতে, কিন্তু কিছু করার নেই, যেতে হবে নতুন কোনো গন্তব্যে। তুলে ধরতে হবে বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি ও ঐতিহাসিক স্থানগুলোকে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।